আসসালামু আলাইকুম। আমি রাজু কথা বলছি ইতালি ভেনিস থেকে। আমরা ইতোমধ্যে অনেকে জানি যে ইতালি নুলুস্তা আবেদনের জন্য যে প্রি-রেজিস্ট্রেশন করতে হয় সেটি বর্তমান সময়ে চলমান রয়েছে এবং সেটি চলবে ডিসেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত। আর এই ডিসেম্বর মাসের 7 তারিখ আগ মুহূর্ত পর্যন্ত যারা আবেদন অলরেডি করে ফেলেছেন এবং পরবর্তী বছরগুলিতে যারা আবেদন করবেন, সেই আবেদনগুলির মধ্যে অনেক সংখ্যক মানুষ আবেদন করবে কৃষি ভিসা এবং স্পন্সর ভিসায়। আমি আজকে তুলে ধরার চেষ্টা করব কৃষি ভিসা এবং স্পন্সর ভিসার মধ্যে পার্থক্যটা কী, কে কোন ভিসাতে আসলে কী সুবিধা এবং অসুবিধা পাবেন সে সকল বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন, আর দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক। মূল বিষয়টি হলো, আমরা কৃষি ভিসা বলেন স্পন্সর ভিসায় যে ভিসার জন্য আমরা নুলুস্তাতে আবেদন করি, প্রত্যেকেরই অন্যতম এবং প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যে ভিসাতেই যাই ইতালিতে থেকে যাও। কেউ কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে আবেদন করে না যে ইতালিতে যাব এবং ফেরত চলে আসবে। আচ্ছা, এই ইতালিতে আবেদন করা, ইতালিতে ভিসা নিয়ে যাওয়া এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য কৃষি ভিসা এবং স্পন্সর ভিসার মধ্যে পার্থক্যটা কি সেটা বোঝানোর জন্য আজকের ভিডিওতে আমি কথা বলবো। প্রথমে কথা বলবো কৃষি ভিসা নিয়ে। কৃষি ভিসাতে যারা আবেদন করতেছেন তাদেরকে অনেক সময় অনেকভাবে বোঝানো হয়, যারা ইতালি থেকে যারা প্রসেসিং করতেছে অথবা বাংলাদেশি কোনো এজেন্সির মাধ্যমে যারা প্রসেসিং করতেছেন তারা বলে দেয় কৃষি ভিসাতে যাবেন, তারপরে কাগজপত্র হয়ে যাবে। আচ্ছা, কৃষি ভিসাটা কি আপনাকে আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, কৃষি ভিসাটি হচ্ছে একটি সিজনাল ভিসা, যেটা 6 মাস বা 9 মাসের জন্য হয়ে থাকে। আর এটার মূল বিষয়টা হলো, আপনি ইতালির নুলুস্তা পাবেন, ভিসা পাবেন এবং ইতালিতে প্রবেশ করার পরে 6 মাস বা 9 মাস ডিউরেশন অনুযায়ী, ভিসার মেয়াদ অনুযায়ী আপনি কাজ করবেন এবং বাংলাদেশে চলে যাবেন। তাহলে প্রশ্নটা হচ্ছে, তো এই দেশে ইতালিতে যারা আসে কৃষি ভিসা তারা কিভাবে থাকে, আর এই কৃষি ভিসায় আসার সুবিধাটা কি অসুবিধাটা কি, এটা তো মূল বিষয় জানা, তাই না? আচ্ছা, কৃষি ভিসার সুবিধাটা কি? কৃষি ভিসার সুবিধাটি হচ্ছে, যারা কৃষি ভিসার জন্য নুলুস্তা আবেদন করে তারা, যে সকল মালিক আবেদন করে তাদের কাগজপত্র যদি ঠিক থাকে, সহজে নুলুস্তা পায় এবং নুলুস্তা এম্বাসিতে জমা দেওয়ার পরে সহজে ভিসা পায়। সহজে ভিসা পাওয়া এবং এই ইতালিতে সহজে দ্রুত সময়ের মধ্যে আসতে পারে, কারণ সেই সময় তারা 6 মাস বা 9 মাসের জন্য সিজনালভাবে কাজ করার জন্য আসতে চায়, সেই প্রেক্ষিতে তাদেরকে সহজে ভিসাগুলো দিয়ে থাকে। আচ্ছা, এটা হলো সুবিধা। আর অসুবিধাও অনেক। সেই অসুবিধাগুলো নিয়ে আমি বলি। অসুবিধাগুলি হচ্ছে যে ইতালিতে আপনি কৃষি ভিসা নিয়ে যখন প্রবেশ করবেন, বেশি সংখ্যক মানুষ আসার পরে মালিক পায় না, কারণ যারা এই প্রসেসিংগুলো সম্পূর্ণ করে তারা ওই মালিকদের সঙ্গে চুক্তি করা থাকে যে আপনি শুধু এই দেশে প্রবেশ করবে, তারপর আর কোনো দায়ভার নেই। কারণ দায়ভার যদি না থাকে তো এইটা একটা অসুবিধা। সেকেন্ড অসুবিধা হচ্ছে, যদি আপনি মালিক পেয়েও থাকেন তারপরেও আপনি 6 মাস বা 9 মাস কাজ করার পরে আপনাকে চলে যেতে হবে, কারণ বেশিরভাগ কৃষি যে ফার্মগুলো আছে তারা এই শীতের সময় বন্ধ থাকে। মানে 6 মাস চলে বা 9 মাসই চলে, সারা বছর তো আর কৃষিকাজ করা যায় না, কারণ এদেশে প্রচণ্ড শীতের সময় গাছের পাতা মরে যায়, গাছ মরে যায়। তো এখানে কৃষিকাজ চালানো তো আসলে প্রশ্নই আসে না। আচ্ছা, অসুবিধা আরও একটি আছে, সেটি হচ্ছে যে আপনি অনেকগুলো টাকা ইনভেস্ট করবেন এই ইতালিতে আসার জন্য, মানে কৃষি ভিসা নিয়েও আসার জন্য। কারণ আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে একটা ধারণা আছে যে মূল বিষয়টা আমাদের কাছে হচ্ছে যে ইতালিতে প্রবেশ করা, সেটা যে কোনো ভিসাতেই হতে পারে। আমরা মনে করি ইতালিতে প্রবেশ করতে পারলে ধরেন যে একবারে স্বর্গের কাছাকাছি পৌঁছে গেলাম। বিষয়টা এটাও একটা সমস্যা। এগুলো মোটেই আসলে সহজলভ্য নয় এবং সহজভাবে হয় না সম্পূর্ণ। তাহলে প্রশ্নটি হচ্ছে যে এই সমস্যায় যখন বেশি, তাহলে কৃষি ভিসায় মানুষ যায় কেন, আর যাওয়ার পরে কীভাবে বা থেকে যায়? এখন এটা একটু শর্টলি বলার চেষ্টা করি। সেটা হচ্ছে, ইতালিতে ধরেন স্পন্সারে আসবেন, স্পন্সারটা আপনাকে দিবে কে, বা স্পন্সারটা অনেক সময় মিলানো যায় না, বা অন্য ভিসাগুলো মিলানো যায় না, তাহলে আপনাকে বাধ্য হয়ে কৃষি ভিসায় আসতে হয়। আর কৃষি ভিসায় আসার পরেও মানুষ দুইভাবে ইতালিতে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পায়। সেটির মধ্যে একটি হচ্ছে, ধরেন কিছু ফার্ম আছে সারা বছর চলে। কিভাবে চলে? সেই ফার্মগুলো ধরেন গ্রিন হাউস সিস্টেম করা থাকে, যেখানে শীত গরম সকল সময় চাষবাস বা কৃষিকাজগুলো করা হয়। এই সকল মালিকের কাছে যদি মানুষ কাজ পায়, কৃষিকাজ পায়, আর সেই সংখ্যাটা কিন্তু খুবই কম, হয়তো যতজন টোটাল মানুষ বাংলাদেশি কৃষি ভিসা পাবে তার মধ্যে হয়তো 5% বা 10% হবে না যে এরকম সারা বছর চলবে, এরকম একটা মালিকের কাছে সে ভিসা পেয়ে আসবে কাজ করার জন্য। আচ্ছা, সারা বছর যে মালিকের কৃষি কাজটা চলমান থাকে, তারা যদি চায় আপনার 6 মাস বা 9 মাসের ভিসার মেয়াদ শেষে, তখন আপনার জন্য আবার আবেদন করতে পারে। আবেদন করে আপনাকে দেশে চলে যাওয়ার আগে এই ভিসাটা এক্সটেনশন করতে পারে। তারা আবেদন করবে যে আমার এই লোকটি প্রয়োজন, আমার কাজ চলমান আছে, আমার
ফার্ম চলছে, কৃষি ফার্মটা চলছে, আমার এই লোকটি প্রয়োজন, তাকে আমি রাখতে চাই। তখন কি করবে সরকার? আবার এই ভিসাটাকে এক্সটেনশন করে দেবে, আরও 1 বছরের জন্য হয়তো ভিসা দিয়ে দেবে। যখন পরবর্তী আবার এক্সটেনশন করবে, ভিসা দেবে, তখন আপনাকে এই দেশে থাকার জন্য একটা টেম্পোরারি বা যেটাকে বলে পেরমিসিডি সৌজন্য আপনি পাবেন একটা প্রসেসিংয়ের মধ্য দিয়ে। সেটা অনেকগুলো স্টেপ আছে, সেটা সব কিছু এখন বিস্তারিত বলা আসলে সুযোগ নেই। মানে এই প্রসেসিংটাতে এভাবে সম্পূর্ণ হয়। অন্যভাবে সম্পূর্ণ হয় কি, ধরেন আপনি মালিক পান নাই, আপনি 6 মাস বা 9 মাস পরে মালিক বলতেছে তুমি চলে যাও, অথবা মালিকই পান নাই, এই ভিসার মেয়াদ শেষে তখন আপনি কীভাবে প্রসেসিং করবেন? এই দেশে এজাইলাম মারতে হয়। যে এজাইলাম বলতে আপনি আশ্রয় আবেদন করতে পারবেন, এই দেশের ভাষা বলে আজিলও করা। থানাতে গিয়ে আপনি আশ্রয় আবেদন করবেন, তার পরবর্তীতে আপনার কমিশন হবে, ম্যাজিস্ট্রেটের সামনে আপনি আপনার সমস্যাগুলি প্রেজেন্ট করবেন যে আমি এই দেশে এসেছি, বাংলাদেশে আমার এই সমস্যা থাকার কারণে আমি ফেরত যেতে পারবো না, গেলে আমার এই সমস্যা হবে, এই জিনিসগুলো আপনি উপস্থাপন করবেন। তখন ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবে যে আপনি দেশে থাকতে পারবেন না পারবেন না। এই দুইভাবে প্রসেসিং সম্পন্ন হয়ে এই দেশে স্থায়ীভাবে বসবাস করা যায়। এবং বর্তমান সময় এই প্রসেসিংগুলি অনেক কঠিন হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে। যে আপনি কমিশন দিয়ে, কমিশন অর্থাৎ ম্যাজিস্ট্রেটের সামনে যে আপনার সমস্যাটি তুলে ধরে অ্যাজাইলামের মাধ্যমে কাগজ পাবেন, এটা অনেক কঠিন হয়ে গেছে বর্তমান সময়ের। আগের আর এখন অনেক বাস্তবতার পার্থক্য। আবার বলতে পারেন যে ভাই আপনি শুধু ভয় দেখান, আসলে ভয় দেখায় না, আমি সঠিকটা বলার চেষ্টা করি। আর সঠিক কথাগুলো আসলে কারো ভালো লাগে না বা শুনতেও চায় না, এটা একটা সমস্যা। আচ্ছা, আমি চেষ্টা করব তারপরেও সবাইকে সত্যটা তুলে ধরে যেন বিপদে না পড়েন। কারণ আপনি কৃষি ভিসাতে আসলে অনেকগুলো টাকা আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনার ইতিমধ্যে অনেক নিউজ চ্যানেলে বা অনেক জায়গায় দেখে থাকবেন যে অনেক বাংলাদেশিকে এখন ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশে। এদেশে এসেছিল, আপনাদের মতে অনেকেই আছে যারা ভিসা নিয়েই এই দেশে এসেছে, অনেকেই কৃষি ভিসা, অনেকেই স্পন্সর ভিসা নিয়ে এসেছে, কিন্তু কাগজপত্র জটিলতার কারণে তাদেরকে বাংলাদেশে ফেরত চলে যেতে হয়েছে। সেটা কী কী কারণে যেতে হয়েছে এটা অন্য আরেকটা টপিক, অন্য বিষয় নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, এবার আসি কৃষি ভিসা বিষয়ে যতটুকু জানানোর চেষ্টা করেছি আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপরে কথা বলি স্পন্সর ভিসা। স্পন্সর ভিসায় আসলে আপনি কী কী সুবিধা এবং কী কী অসুবিধা পাবেন, এবং এই দেশে আসার পর কী কী প্র্যাকটিক্যালি আপনি সেগুলো দেখতে পাবেন। স্পন্সর ভিসাতে অসুবিধা থেকে সুবিধাটাই অনেকগুলো বেশি রয়েছে। যেমন প্রথম সুবিধাটি পাবেন, স্পন্সর ভিসাটি কোনো সিজনাল ভিসা নয় কৃষি ভিসার মতো। স্পন্সর ভিসাটি হচ্ছে আপনি এই দেশে থাকার জন্য প্রাথমিক অনুমতি নিয়ে আসবেন, যেটা প্রথম ভিসায় দিবে আপনাকে 1 বছর, এবং আপনি এই দেশে আসার পরে স্থায়ীভাবে একটা প্রসেসিংয়ের মধ্য দিয়ে থাকতে পারবেন। এটা একটা সুবিধা। সেকেন্ড সুবিধাটা হচ্ছে আপনি একটি মালিকের অধীনে আপনি আসবেন এবং সেই মালিক আপনাকে কাজ দিতে বাধ্য। বর্তমান আইন অনুযায়ী এই দেশের, যে একটা সময় ছিল মালিক বাধ্য থাকে না, আপনি এই দেশে এখন আপনি যদি স্পন্সর ভিসা পান, সেই মালিক আপনাকে কন্ট্যাক্ট করবে, এবং বাধ্য না যদি কন্ট্যাক্ট করে বা মালিককে না পান, আপনি সেই মালিকের এগেনস্টে আপনি কোনো আইনি পদক্ষেপ নিতে পারবেন, সেটা থানা বা কোর্টের মাধ্যমে নিতে পারবেন। তাহলে কি আপনি মালিক পাচ্ছেন, এবং মালিক আপনাকে কন্ট্যাক্ট করবে এবং কাগজপত্রের প্রসেসিংগুলো করে দিবে। সুবিধা। সেকেন্ড হচ্ছে আপনি যখন প্রসেসিংগুলো করে দিবে, আপনি এদেশের সৌজন্য পাবেন, এদেশের ভাষা বলে পেরমিসিডি সৌজন্য। প্রথমে 2 বছরের কার্ডের পরে আবার পরবর্তীতে 2 বছরের কার্ড পাবেন, এবং এই ডিউরেশনটা যখন 5 বছর হয়ে যাবে, 5 বছর পরে আপনি কার্ডটা সৌজন্য পাবেন, বা যেটাকে ভালো হলে পার্মানেন্ট রেসিডেন্সি যেটা বুঝি আমরা, সেই কার্ডটি পাবেন। তাহলে এই সুবিধাগুলোও কিন্তু অনেকগুলো আছে। এই সুবিধাগুলির মধ্য দিয়ে কিছু অসুবিধাও মানুষকে পড়তে হয়। অসুবিধাগুলি এবার তুলে ধরার চেষ্টা করবে। সেটা হচ্ছে যে প্রথম অসুবিধা হচ্ছে স্পন্সর ভিসা এবং কৃষি ভিসার আসার জন্য যে টাকা পয়সা খরচ করতে হয়, সেটার পার্থক্যটা অনেক বেশি হয়ে যায়। মানে কৃষি ভিসার থেকে স্পন্সর ভিসা আসতে অনেক পরিমাণ টাকা বেশি দিতে হয়, এটা একটা প্রথম অসুবিধা। সেকেন্ড হচ্ছে আপনি নুলুস্তা পেয়েছেন ভিসার জন্য, আপনি এম্বাসিতে নুলুস্তা জমা দেবেন ভিসার জন্য। এই নুলুস্তার মধ্য থেকে অনেকের ফেক নুলুস্তা থাকে, কারণ স্পন্সর ভিসাতে মানুষের আসার প্রবণতাটা বেশি। কেন বেশি? কারণ কৃষি ভিসা অনেকে জানি যারা আমরা, যে কৃষি ভিসা সিজনাল ভিসা, যাওয়ার পরে চলে আসতে হবে। আর স্পন্সর ভিসাটা মানে কি, আমি যাওয়ার পরে একটা কাজ পাবো এবং ওখানে পার্মানেন্টলি থেকে যেতে পারবো। সেই দৃষ্টিকোণ থেকে স্পন্সর ভিসার জন্য প্রবণতাটা বেশি থাকে, টাকা পয়সা খরচ বেশি হওয়ার পরেও। আর এই বেশি থাকার প্রবণতাটা বেশি থাকার কারণে এই সুযোগ থেকে অনেকে ফেক নুলুস্তা প্রসেসিং করে দেয়। আর ফেক নুলুস্তা দিয়ে যখন এম্বাসিতে জমা দেবেন, তখন ভিসা হবে না, পাসপোর্ট আটকায় থাকবে, মানে সব কিছু মিলে আপনি না এদিকে যেতে পারবেন না ওইদিকে যেতে পারবেন, এটা একটা অসুবিধা। তারপরে অসুবিধাটি হচ্ছে আপনি ভিসা পেয়েছেন, এই দেশে আসবেন, ইতালিতে প্রবেশ করবেন। ইতালিতে প্রবেশ করার পরে অনেকেই আছে, এত আইন কানুন সব কিছু কঠোর হওয়ার পর অনেকেই মালিক পাবে না, কারণ আসে অনেকে বডি চুক্তিতে আসে অনেকেই। বডি চুক্তি কেমন, যখন ইতালিতে প্রবেশ করবে তারপরে যার সঙ্গে ডিল করছে এর ডিল শেষ, সে কোনো বিষয়ের দায়ভার নেবে না। এই বিপদে অনেকেই ইতিমধ্যে পূর্ববর্তী সময়গুলিতে পড়েছে, এবং ভবিষ্যতেও কিছু পরিমাণ হয়তো আগে বেশি পড়তে এখন কম পড়বে, হবেই সমস্যা। আচ্ছা, যদি
ধরেন লোক না পান, মানে মালিক না পান খুঁজে, তাহলে যাদের আত্মীয় স্বজন আছে তারা অনেকেই অনেক কিছু জানে বা তাদের হেল্প নিয়ে তারা একটা থাকার জায়গা পাবে, বা কিছু প্রসেসিং যে সম্পূর্ণ করতে হয় আইনিভাবে সেগুলো করতে পারবে। যাদের কেউ নেই তারা একটা বিপদে পড়বে। আচ্ছা, এরপরের সমস্যাটা কি? যদি আপনি না পান, মালিক খুঁজে না পান, তাহলে আপনি অ্যাজাইলাম করতে হবে। তখন স্পন্সর ভিসায় এসে যদি আপনাকে অ্যাজাইলাম করতে হয়, সেটা অনেক জবাব দিয়ে করতে হয়। আর বর্তমান সময় ইউরোপীয় ইউনিয়ন বলেন, ইউরোপীয় পার্লামেন্ট থেকে অভিবাসীদের বিপক্ষে প্রত্যেকটা আইন চলে যাচ্ছে। এতে করে কিছু সংখ্যক বাংলাদেশিকে প্রতিনিয়ত বাংলাদেশে ডিপোর্ট করা হচ্ছে, অর্থাৎ রিটার্ন পাঠানো হচ্ছে। এদের মধ্যে বেশি সংখ্যক মানুষই কিন্তু স্পন্সর ভিসায় আসা। এই স্পন্সর ভিসায় আসার পরেও তারা চলে যেতে হচ্ছে কেন? মালিক পায়নি। অনেকে কী করছে, মালিক পায়নি, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কী করবে সে বুঝেই নাই। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কি স্পন্সর ভিসায় আসা হলেও সে অবৈধ হয়ে গেছে, তাদেরকে পাঠাইছে। আবার অনেকের হয়েছে কি, যারা মালিক পায়নি নিজে নিজে জালিয়াম আবেদন করছে, অনেকে নিজে নিজে ফিঙ্গার দেওয়ার জন্য কিট পূরণ করেছে। তো বিভিন্ন জটিলতার কারণে ফাইনালি তাদেরকে দেশে ফেরত পাঠাইছে। তো আসলে আমরা তো কেউই দিন শেষে চাই না কৃষি ভিসায় আসি বা স্পন্সর ভিসায় আসি দেশ থেকে চলে যেতে। তো এই বিষয়গুলি আপনাকে অবশ্যই মাথায় নিয়ে আসতে হবে যে আপনি স্পন্সর ভিসায় যাচ্ছেন, যাওয়ার পরে আপনাকে কি কি সুবিধা মানে সমস্যাগুলি আপনাকে ফেস করতে হতে পারে। যদি সমস্যাগুলি পড়েন তাহলে আপনি কি করবেন, এজন্য ইনশিওর হয়ে আপনি প্রসেসিংগুলো সম্পন্ন করবেন। আর যারা কৃষি ভিসায় আসতেছেন তাদের বিষয়টা তো টোটালি একটা ভিন্ন বিষয়, কারণ তারা সিজনাল ভিসায় আসতেছে। আসার পরে যে আসলে এই মালিক, কতজন মালিক যে আপনাকে পার্মানেন্টলি রেখে দেওয়ার জন্য প্রসেসিং করে, এটা আসলে খুবই লিমিটেড সংখ্যক। আমি আমার এই ইতালি থাকার সময় পরে আমি শুধুমাত্র একজনকে দেখছি যে সিজনাল ভিসায়, যে ট্যুরিস্ট পয়েন্টে একটা ভিসাতে এসেছিল, তার পরবর্তীতে মালিক তাকে আবার ভিসার এক্সটেনশন করছে, করার পরবর্তীতে সেই দেশে কাগজপত্র সব কিছু ইজিলি পেয়ে গেছে, এই অ্যাজাইলাম মারা ছাড়া। বাংলাদেশে থেকে যখন আমরা দেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, মনে হয় যে ওইখানে আসলে গেলেই আমি অনেক কিছু করে ফেলবো, সব কিছু সহজ। এটা মোটেও এতটা সহজ নয়। অনেকেই আছে এই দেশে আপন, মানে ফ্যামিলির অনেকেই আত্মীয় স্বজন থাকে, তারপরেও এ দেশের আইনের বাইরে কেউ যেতে পারে না, চলে যেতে হয়। এই দেশে অনেক ফ্যামিলি আছে, আপনারা জানেন কিনা জানি না, সংসারে হাজব্যান্ড ওয়াইফের সমস্যা, ঝগড়া ফ্যাসাদ হয়, ছেলে বা মেয়ে আছে সরকারে নিয়ে চলে গেছে, কিচ্ছু করার নেই, দুইজনকে দুই জায়গায় রেখে দেয়, দুইজন একসঙ্গে থাকতে পারে না, দুইজনের শরীরের সঙ্গে জিপিএস ট্র্যাকার লাগানো আছে, দুইজনের একটা বন্ডিং এরিয়া দিয়ে দেওয়া হয়, এই এরিয়ার মধ্যে একজন আরেকজনের সঙ্গে দেখা করা যাবে না। তো আইনের বাইরে এখানে এদেশে কেউ যেতে পারে না। এই জন্য আত্মীয় স্বজন থাকলে যে অনেক কিছু হয়ে যায়, বিষয়গুলি এরকম না। এই যে আপনারা যারা স্পন্সর ভিসা বা কৃষি ভিসার জন্য আবেদন ইতিমধ্যে করেছেন এবং অনেকে প্রিপারেশন নিচ্ছেন যে এই বছর আমাদের 26 সালের জন্য যে প্রি রেজিস্ট্রেশন চলছে, এখানে অনেকে আপনারা হয়তো আবেদন করতে পারেন নাই, যেটা চেষ্টা করছেন 27-এর জন্য বা 28-এর জন্য পরবর্তী সময়ের জন্য আবেদন করবেন। তারা এই আবেদনগুলি করার পূর্ব সময়ে আপনার কৃষি ভিসা বা স্পন্সর ভিসাগুলি বিষয় যাদের মাধ্যমে আবেদন করবেন বা যাদের সঙ্গে ডিল করবেন, এটা বিস্তারিত কথা বলে নেবেন যেন বিপদে না পড়েন, কারণ অনেকগুলো টাকা ইনভেস্ট করবেন, দিন শেষে টাকাগুলি আপনারই নষ্ট হবে। সর্বশেষে বলতে চাই, যারা আমরা বাংলাদেশ থেকে ইতালিতে নুস্তা ভিসায় কৃষি বা স্পন্সরে আমরা আসতে চাই, এবং কৃষি ভিসা নুস্তা ভিসার মধ্যে পার্থক্যটা কী রয়েছে এবং সুবিধা কী আছে, অসুবিধা কী আছে, পুরোটা তুলে ধরার চেষ্টা করেছি সঠিকভাবে। হয়তো এই বিষয়গুলি অনেকের কাছে পজিটিভ লাগবে, অনেকের কাছে পজিটিভ লাগবে না। আবার অনেকে ইতিমধ্যে এই বিষয়গুলি জানে, অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য এটা অনেকটা হেল্পফুল হবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এবং পরবর্তীতে এই রিলেটেড তথ্যবহুল ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।